খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, রাজ্যের তাপমাত্রার পারদের সঙ্গে সঙ্গেই বাড়ছে নির্বাচনী উত্তাপ। বিজেপি প্রার্থীদের সমর্থনে আজ প্রচারে করেন দলের নেতা অমিত শাহ, যোগী আদিত্যনাথ। তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি জনসভা এবং রোড শো করছেন মালদায়। পঞ্চম ও ষষ্ঠ দফা লোকসভা ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার পর্ব চলছে। চতুর্থ দফার নির্বাচনে 8টি আসনে প্রার্থী রয়েছেন 75 জন। তৃতীয় দফা ভোটের আগে মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ সুপারকে কড়া বার্তা পাঠিয়েছেন নির্বাচন কমিশন। রাজভবন, জাদুঘর সহ কলকাতার বিভিন্ন দ্রষ্টব্যস্থলে বিস্ফোরণের ঘটনা হবে বলে ইমেলে হুমকি আসায় কলকাতা পুলিশ শহরের নিরাপত্তা বাড়িয়েছে। ভোট না দিলে জলের লাইন কাটা হবে হুমকি দিয়েছেন তৃণমূল বিধায়ক। অভিযোগে কমিশনের বিজেপি। মোদি তো বুকে আগলে রাখেন নাম না করে বিজেপি ঘনিষ্ঠতা নিয়ে অধীরকে খোঁচা মমতার। তীব্র তাপপ্রবাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। কলকাতায় আজ তাপমাত্রা পৌঁছেছে 43 ডিগ্রি সেলসিয়াসে। গত 70 বছরের মধ্যে এপ্রিলে যা সর্বোচ্চ। হাইকোর্টেও খারিজ হলো পার্থের জামিনের আবেদন। ইডি মামলায় স্বস্তি পেলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। আসছে বিস্তারিত খবরে। রাজ্য তাপমাত্রার পারদের সঙ্গেই বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের প্রধান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রচারে আজ উঠে আসে সন্দেশখালী এবং তৃণমূলের কংগ্রেসের সরকারের আমলে দুর্নীতির প্রসঙ্গ। পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুরের জনসভায় অমিত শাহ বলেন, সন্দেশখালীর অপরাধীদের জেলে ভরবে বিজেপি। মুর্শিদাবাদের শক্তিপুরের মজলিশপুরের প্রচার সভায় একই কথা শোনা যায় যোগী আদিত্যনাথের মুখেও। অন্যদিকে হাবিবপুরের মালদা উত্তর কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে হরিশপুরে জনসভায় তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, কেন্দ্রীয় প্রকল্প বাবদ অর্থ ব্যয়ের একটিও ইউটিলাইজেশন সার্টিফিকেট ফেলে রাখেনি রাজ্য সরকার। মালদা দক্ষিণ কেন্দ্রের চাঁচালেও আজ জনসভা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাকে বদনাম করাই বিজেপির একমাত্র উদ্দেশ্য। এরপর ইংরেজ বাজার শহরে মুখ্যমন্ত্রী পদযাত্রায় যোগ দেন। অন্যদিকে বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নীতিশ মামানি। প্রচণ্ড গরমের মধ্যে মিটিং মিছিল চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে আজ মিছিল করে এসএফআই। রাজ্যে ফের প্রচারে আসছেন বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2রা মে রাজভবনে রাত্রিবাস করবেন তিনি। রাজনৈতিক প্রচারে এসে তিনি রাজভবনে থাকতে পারেন কিনা এই প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জানিয়েছে, বিদায়ী প্রধানমন্ত্রী নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এবং প্রোটোকল মেনে তার রাজভবনের রাত্রিবাসে কোনো বাধা নেই। একইভাবে মুখ্যমন্ত্রীও যদি কোনো সরকারি ভবনে রাত্রিবাস করতে চান তাতেও অসুবিধা নেই। এদিকে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেবতনু ভট্টাচার্য। নির্বাচন কমিশন জানিয়েছেন, ওই কেন্দ্রের পদপ্রার্থী বাতিল হওয়ায় বিরুদ্ধে প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর যদি ইলেকটোরাল পিটিশন দাখিল করতে চান তাহলে নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, রাজ্য সরকার নোডিউ সার্টিফিকেট না দেওয়া দেবাশিস ধরের মনোনয়নপত্র বাতিল হয়ে গেলে দেবতনুকে প্রার্থী করে বিজেপি। উল্লেখ্য, রাজ্য সরকার নোডিউ সার্টিফিকেট না দেওয়ায় দেবাশিস ধরের মনোনয়নপত্র বাতিল হয়ে গেলে দেবতনুকে প্রার্থী করে বিজেপি। পঞ্চম ও ষষ্ঠ দফা লোকসভা ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার পর্ব চলছে। আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী জেলা শাসনের দপ্তরে মনোনয়ন জমা দেন। পুরুলিয়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ ও আইএসএফ প্রার্থী মোহাম্মদ জামির হোসেন, বনগাঁ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস এবং বিএসএফ এর সুজাতা বৈরাগীও আজ মনোনয়ন জমা দিয়েছেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে, চতুর্থ দফার নির্বাচনে 8টি আসনে প্রার্থী রয়েছেন 75 জন। পঞ্চম দফার জন্য 7টি আসনে আজ পর্যন্ত জমা পড়েছে 30টি মনোনয়নপত্র। এই দফায় পদপ্রার্থী দাখিলের শেষ দিন 2রা মে। ষষ্ঠ দফার মনোনয়ন পেশ পর্ব শুরু হয়েছে গতকাল। দুদিন জমা পড়েছে 10টি মনোনয়নপত্র। এই দফা মনোনয়ন পেশ করা যাবে 6 মে পর্যন্ত। 7 মে তৃতীয় দফার লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদে অশান্তির প্রেক্ষিতে নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারকে কড়া বার্তা পাঠিয়েছেন বলে খবর। এতে সাইলেন্স পিরিয়ড বা ভোট শুরুর 48 ঘন্টা আগেই সেখানকার পরিস্থিতি যে কোনো মূল্যে স্বাভাবিক করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিশেষ সাধারণ পর্যবেক্ষক আলোক সিনহা এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধরায় শাস্তির সৃষ্টির অভিযোগ বা আশঙ্কা রয়েছে তাদের অবিলম্বে হেফাজতে নিতে হবে। দ্রুত পদক্ষেপ করার উপরেও জোর দেওয়া হয়েছে। এদিকে তৃতীয় দফার ভোট নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার প্রস্তুতি নিয়ে গতকাল উপনির্বাচন কমিশনার নীতেশ বারস ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুর্শিদাবাদ ও মালদা জেলার শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। এই পর্যায়ে ভোট হবে মালদা ও মুর্শিদাবাদ জেলার 4টি লোকসভা কেন্দ্রে। রাজভবন, জাদুঘর সহ কলকাতার বিভিন্ন দ্রষ্টব্যস্থলে বিস্ফোরণ ঘটনা হবে বলে ইমেলের হুমকি আসায় কলকাতা পুলিশ শহরে নিরাপত্তা বাড়িয়েছে। স্পেশাল টাস্ক ফোর্স ছাড়াও বিভিন্ন জায়গায় পুলিশ স্ফিনার ডগ নিয়ে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি কোন আইপি অ্যাড্রেস থেকে এই ইমেল পাঠানো হয়েছে সাইবার ক্রাইম শাখাও তাও খতিয়ে দেখার কাজ শুরু করেছে। মেট্রো রেলের ব্যস্ততম স্টেশনগুলিতে বাড়ানো হচ্ছে নজরদারি। অন্যদিকে নবান্নের কন্ট্রোল রুম থেকেও গোটা পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে বলে সূত্রের খবর। প্রাক্তন শিক্ষামন্ত্রী
পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় তিনি জামিনের আবেদন করেছিলেন। ভোট না দিলে বহুতল বাড়ির জলের লাইন কেটে দেওয়া হবে, ভোটারদের উদ্দেশ্যে নাকি সেই হুমকি দিয়েছেন হাওড়া উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। গৌতমের নিজের দাবি, এমন কিছু তিনি বলেননি, এটা বিজেপির কারসাজি। অন্যদিকে বিজেপি জানাচ্ছে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে তার নির্বাচন কমিশনের অভিযোগ করছে। উত্তর হাওড়া সালকিয়া অঞ্চলে অবাঙালি অধ্যুষিত বহুষিত বাড়িগুলির বাসিন্দাদের মধ্যে বিজেপির প্রভাব রয়েছে। হাওড়া পুরসভা কিংবা বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফলেও তা প্রতিফলিত হয়েছে। গত লোকসভা নির্বাচনে হাওড়া উত্তর বিধানসভা এলাকায় 5,000 ভোটে এগিয়েছিল বিজেপি। তাই এবার এই ভোটকে নিজেদের দিকে টানতে তৎপর তৃণমূল। লোকসভা ভোটের ঢালাও প্রচার করেছে তৃণমূল। মাঠে নেমেছে হাওড়া উত্তর কেন্দ্রের বিধায়ক গৌতম স্বয়ং। রবিবার গোলাবাড়ি থানার কাছে একটি আবাসনের কাছে তিনি ভোটের প্রচারে গিয়েছিলেন। নাম না করে মোদি অধীর যোগ সাজন নিয়ে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে কংগ্রেসের দলনেতাকে আগলে রাখেন বলে অভিযোগ করলেন তিনি। অধীরকে বিজেপির বন্ধু বলেও কটাক্ষ করলেন মমতা। মঙ্গলবার মালদহে সভা করেন তৃণমূল সভানেত্রী। ছিল পদযাত্রাও। সভা থেকে বাম কংগ্রেস বিজেপির যোগ সাজন নিয়ে তোপ দাগলেন। মমতার কথায়, লোকসভায় বিরোধী দলনেতাকে দেখেছেন, মোদি তো ওকে বুকে আগলে রাখেন। এরপরই তার প্রশ্ন, উনি কি সত্যিই কংগ্রেসী নাকি বিজেপির বন্ধু? এত বছরের মালদহের দুটি লোকসভা কেন্দ্র কোনোদিনই জিততে পারেননি তৃণমূল। গত বছর একটি আসন কংগ্রেস ও একটি আসন বিজেপি জিতেছিল। এবার দুটি আসন জিততে মরিয়া তৃণমূল। এবার সেই জেলায় দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে বিজেপি ঘনিষ্ঠ বলে কটাক্ষ করলেন। শুধু তাই নয়, বাংলায় বাম ও কংগ্রেসকে বিজেপির দুটি চোখ বলেও খোঁচা দেন মমতা। তার কথায়, বাংলায় বিজেপির দুটো চোখ, একটা সিপিএম আর একটা কংগ্রেস। একই সঙ্গে তার প্রশ্ন, লোকসভায় কখনো কংগ্রেসকে বাংলার জন্ম সবর হতে দেখেছেন? তাহলে কেন ওদের জেতাবেন? মুখ খোলেন ইন্ডিয়া জোট নিয়েও। মমতার দাবি, তিনি কংগ্রেসকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু হাত শিবিরে রাজি হয়নি। সিপিএম এর হাত ধরেছে। লোকসভা ভোটে বাংলায় তৃণমূল ইন্ডিয়া জোট শরিক কংগ্রেসকে দুটি আসন ছাড়তে চেয়েছিল, কিন্তু কংগ্রেস রাজি হয়নি বলে দাবি মমতার। তীব্র তাপপ্রবাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। কলকাতায় আজ তাপমাত্রা পৌঁছেছে 43 ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের চেয়ে যা 7.4 ডিগ্রি বেশি। 1954 পর এপ্রিলের কলকাতায় এটিই সর্বোচ্চ তাপমাত্রা। কলাইকুণ্ডায় আজ তাপমাত্রা উঠেছে 47.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 10.4 ডিগ্রি বেশি। পানাগড়ে আজ তাপমাত্রা স্বাভাবিকের 10 ডিগ্রি ওপরে 45.6। বাঁকুড়ায় আজ তাপমাত্রা 45.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 7.4 ডিগ্রি বেশি। ঝাড়গ্রাম, সিউড়ি, ব্যারাকপুর, বর্ধমান ও কৃষ্ণনগরের তাপমাত্রার পারদ 44 ডিগ্রি বা তার ওপরে ঘেরাফোরা করছে। পুরুলিয়া, ক্যানিং, উলুবেড়িয়া, দমদম, সল্টলেক, শ্রীনিকেতন তা ছিল 43 ডিগ্রি বা তার ওপরে। মালদহে 42.4 এবং বালুরঘাটে 41.6 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদে আজ তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি রয়েছে। আগামীকাল এবং বৃহস্পতিবার লাল সতর্কতার আওতায় থাকবে এই জেলাগুলি। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। রবিবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে একটানা তীব্র তাপপ্রবাহে শুকনো খটখটে হয়ে পড়েছে কাঁসাই নদী। জলের অভাবে পুরুলিয়া শহরের জল সরবরাহ করতে পারল না পুরসভা। পুরপ্রধান নবেন্দু মাহালি স্বীকার করেছেন, কাঁসাই থেকে তেলেডি শিমুলিয়া পাম্প স্টেশনে জল উত্তোলন কম হওয়ায় পুরুলিয়া শহরে জল দেওয়া যায়নি। কাঁসাই নদীতে এখন 6টা পাম্প শুধু কাজ করছে। অন্যদিকে তাপমাত্রা উঠেছে 43 ডিগ্রির ওপরে। বৃষ্টি না হলে পানীয় জলের সংকট তীব্রতর হওয়ার আশঙ্কা। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। ইডির সেই মামলায় জামিন চেয়ে কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। জামিনের বিরোধিতা করে পাল্টা আবেদন করে ইডি। গত মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেই পার্থের জামিন মামলায় শুনানি শেষ হয়। শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি। তবে মঙ্গলবার পার্থের জামিনের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্ট জানান, এখনই জামিন পাবেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। গত মঙ্গলবার এই মামলা শুনানিতে পার্থকে হেফাজতে রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল রাজ্যের উচ্চ আদালতে। ইডির উদ্দেশ্যে বিচারপতি ঘোষ প্রশ্ন করেছিলেন, পার্থকে কি আর হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে? তিনি মন্তব্য করেছিলেন, নিয়োগ দুর্নীতির তদন্ত এখন আর প্রাথমিক পর্যায়ে নেই। যদি ধরেও নেওয়া যায় যে 2022 সালের শেষে ইডির মামলাগুলি দায়ের হয়েছিল, তাহলেও প্রায় 1.5 বছরের বেশি হয়ে গিয়েছে। এখন তদন্তকারী সংস্থার অবস্থান স্পষ্ট হওয়া দরকার। ইডি আদালতে সওয়াল করার সময় জানিয়েছিল, এক মিডলম্যানের কাছ থেকে আরও কিছু সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। সেগুলি
এখনও তদন্তের আওতায় আসেনি। সঠিক পথে তদন্ত এগিয়ে চলছে। তবে পার্থের তরফে জানানো হয়, নিয়োগ মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট উদ্ধার হওয়ার সমস্ত টাকা দায় তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাই তিনি সমস্ত অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে চান। খবর এই পর্যন্তই।